কোনো ঐতিহাসিক মন্দির ছাড়াই উত্তরপ্রদেশের প্রয়াগরাজ জেলার ত্রিবেণী সঙ্গম হয়ে উঠেছে আমাদের সনাতনীদের কাছে এক বিরাট ধর্মীয় সমাবেশ ক্ষেত্র। যে সমাবেশ ক্ষেত্র ইউনেস্কো দ্বারা স্বীকৃতি লাভ পেয়েছে, তার এই ঐতিহাসিক ধর্মীয় মেলবন্ধনের জন্য এই প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম এমন একটি জায়গা যেখানে বহু মানুষ এই কুম্ভের সময় ছুটে আসছেন পুণ্য লাভের আশায়, পুণ্য স্নানের জন্য। অথচ এই ক্ষেত্রটি কোনো এক সময় বা এই কুম্ভ মেলার সময় ছাড়া এটাকে দেখা যাবে ভিড়হীন অচেনা মানুষের এক পরিত্যক্ত ভূমি হিসাবে। এই সঙ্গম ক্ষেত্রে এই মেলার সময় শুধুমাত্র ভারতবর্ষের সাধারণ মানুষজন নন, এই ক্ষেত্রে আগমন ঘটে বহু নাগা সন্ন্যাসী থেকে শুরু করে বহু সাধু সন্তদের, যাদেরকে ভারতীয় মানুষ এবং সনাতনী হিন্দুরা দেখার জন্য বহু অধীর আগ্রহে থাকেন। সেই সমস্ত মানুষদের পুণ্য দর্শন পেতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে এই কুম্ভমেলা প্রাঙ্গণে। তাই আসুন আমার সঙ্গে দেখুন এই কুম্ভমেলার দ্বিতীয় পর্বের যাত্রা, তার সাথে অভিজ্ঞতা লাভ করুন কুম্ভমেলার ডিজিটাল এক্সপিরিয়েন্সের। বিকাল 4টের মধ্যে সমস্ত স্নানাদি কর্ম কমপ্লিট করে আমরা ঘুরপাক খাচ্ছি মেলা চত্বরে, কোথাও ঠাঁই নেওয়ার জন্য। ঈশ্বরের অশেষ কৃপায় তাও অবশ্য আমাদের জুটে গেল। ঘড়িতে সময় এখন 6:27। তো আমরা ত্রিবেণী সঙ্গম চত্বর বা মেলা এরিয়াটা কিছুটা ঘুরেছিলাম স্নান করার পর, বা ঘুরতে ঘুরতে আমরা খুঁজছিলাম যে রাতে কোথায় থাকবো না থাকবো। যেহেতু আমরা বর্তমানে আছি 3 নম্বর সেক্টরে, আর এটাই হচ্ছে মেন এবং প্রধান সেক্টর যেখান দিয়ে সাধু সন্ন্যাসী বা নাগা সন্ন্যাসী বা বিভিন্ন আখড়ার সাধু সন্তরা সঙ্গমে স্নান করতে যাবেন। তো সেটা দেখার ইচ্ছার জন্য আমি চাইছিলাম যে কাছাকাছি কোনো একটা জায়গায় লোকেশন করার জন্য। এছাড়া বিভিন্ন একটু দূরে দূরে 2 কিলোমিটার 3-4 কিলোমিটার দূরে বিভিন্ন আখড়ার ভান্ডারা চলছে, সেখানে আপনি ফ্রিতে খেতেও পারবেন, ফ্রিতে থাকতেও পারবেন। কিন্তু সেই দিন বা সেই মুহূর্তে কতটা আপনি সামনে থেকে চাক্ষুষ করতে পারবেন তার বিষয়ে একটা সংশয় আছে। তো বেসিক্যালি সেইটা মাথায় রেখেই বা আপনাদেরকে সেই দৃশ্য দেখাবার জন্যই এই কাছেই একটা সঙ্গম থেকে জাস্ট এখান থেকে পায়ে হেঁটে 5 মিনিট সেই জায়গাতে একটা প্রাইভেট টেন্ট নিয়েছি। তো ডেসক্রিপশানটা আপনাকে পরে বলছি কীভাবে নিলাম, কত নিল না নিল, এই হচ্ছে ব্যাপার। চলুন আপনাদেরকে এবার টেন্টটা দেখাই। এই হচ্ছে টেন্ট যা আমাদের অমরনাথ স্মৃতিকে কিছুটা ফিরিয়ে আনছে। এই হচ্ছে আমাদের টেন্ট, যেখানে চার্জিং পয়েন্টও আছে আর একটা লাইটের ব্যবস্থাও আছে। তো ভেতরে বিছানা পাতা আছে হালকা, তবে আমাদেরও কাগজ টাগজ পেতে নিতে হবে। এটা হচ্ছে যে অস্থায়ী পুল, সেই অস্থায়ী পুল দিয়ে লোকজন এদিকে আসছেন। এসে এই সামনেই হচ্ছে সঙ্গম ঘাট। তো সঙ্গম ঘাটে সেক্টর 3-তে কোথায় থাকবো বা না থাকবো সেটা ঠিক করতে পারছিলাম না। তো যার জন্য একদম সেক্টর 3-র এই জাংশন পয়েন্টেই পেয়ে গেলাম একটা প্রাইভেট টেন্টের আস্তানা, যেটা হয়তো অনেকাংশে আমাদের অমরনাথ স্মৃতিকে ফিরিয়ে আনছে। তো এখানেই নিয়ে নিলাম। তো আমাদের যেহেতু আমরা গ্রুপে 4 জন আছি, আমাদের 4 জনকার জন্য 2 দিনকার, যেহেতু আজকে রাত্রির আর আজকে 1 তারিখ রাত্রি আর কালকে 2 তারিখ রাত্রি থাকবো, তাই আমাদের 2 দিনের মিলিয়ে 4 জনকার টেন্ট ভাড়া পড়লো 5,500 টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন, সম্ভব, এটাও সম্ভব। অর্থাৎ এক জনকার পড়লো মাথা পিছু 1375 টাকা করে, একদম সঙ্গম এরিয়াতে। ওই যে বড় টাওয়ারটা দেখছেন, ওই টাওয়ারটা থেকে জাস্ট 1 মিনিট এগিয়ে গেলেই জাস্ট ত্রিবেণী সঙ্গমটা আছে। আমরা একদম এই জাংশন পয়েন্টেই আমাদের এই টেন্টটা পেয়েছি। আর দেখতেই পাচ্ছেন পুরো এরিয়াটা, মানে মেলা চত্বর যেটা অ্যাকচুয়ালি বেসিক্যালি নদীর চড়েতে হয়, পুরো একদম লাইট হয়ে আছে, কোথাও কোনো অন্ধকারের কোনো গুঞ্জাইশ নেই, পুরো একদম ভর্তি। তো এখানে ডরমেটারিও অ্যাভেলেবেল আছে, এটা ডরমেটারি হিসেবে টেন্ট আছে। আর এইগুলো সমস্ত কিছু যেটা দেখছেন প্রাইভেট টেন্ট আছে। খানিক পরেই টেন্ট থেকে বেরোতেই দেখা মিলল মরুভূমির জাহাজের সাথে, তবে এক্ষেত্রে তার ব্যবহার সওয়ারি হিসেবে। তো এই বিশাল বড় ধর্মীয় সমাবেশ কারোর কাছে পুণ্য সংস্থানের জন্য, আবার কারোর কাছে আর্থিক সংস্থান করে পরিবার প্রতিপালনের জন্য। ধর্মীয় মতাদর্শে প্রভাব ফেলা থেকে শুরু করে একটা বৃহত্তর ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের লেনদেনের ক্ষেত্র এই প্রয়াগরাজের তীর্থভূমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, যার দিকে তাকিয়ে থাকে আপামর ব্যবসায়ীরা।
নমস্কার, ঘড়িতে সময় এখন রাত 8:55। এখন এই মুহূর্তে আবারও চলে এসেছি কুম্ভ মেলার মেলা সেক্টরে। তো এখন এই মুহূর্তে যা কন্ডিশান, মেলা প্রাঙ্গণ অনেকটাই আর কি ফাঁকা হয়ে গেছে, যেহেতু রাত্রি। তো আজকে যেহেতু নর্মাল দিনের রাত্রি, সেই অর্থে স্নান করার যে প্রভাবটা চলছিল সেটা এখন এই মুহূর্তে অনেকাংশে ভাটা পড়েছে। তো মেলা প্রাঙ্গণে মোটামুটি অনেকটা লোকজনদের দেখাও যাচ্ছে, যারা বিভিন্ন রকম সামগ্রী কিনতে ব্যস্ত। তবুও এখনও ঈশ্বরের নাম নিয়ে, ভোলেনাথের নাম নিয়ে তবুও কিছু মানুষ চলেছে সঙ্গমের পথে পূর্ণ স্নানের জন্য, এখনও অবধি যেটা চলছে। আর এই মুহূর্তে মোটামুটি মেলা প্রাঙ্গণে যে সমস্ত অস্থায়ী দোকান লেগেছিল তারা গুছিয়ে যে যার মতন করে নিজের ডেরায় ফিরে যাচ্ছে। আবারও কালকের পালা, আবারও কালকে তারা সেই দোকান লাগিয়ে আবারও নতুন পোস্টার সাজিয়ে তাদের নতুন জীবনের একটা কাহিনী শুরু করবে। অনেকাংশে যারা দূর থেকে এসেছেন, হয়তো সেভাবে থাকার কোনো জায়গা পাননি, তারা এইভাবেই খোলা আকাশের নিচে তারা এইভাবে রাত কাটাচ্ছে। সত্যি এক ঐশ্বরিক টান না থাকলে এটা সম্ভবপর হয় না। ঈশ্বরের প্রতি প্রকৃত সমর্পণ না থাকলে কখনো এইভাবে ত্যাগ করা যায় না। নিজের বাড়ি আড়ম্বরকে ছেড়ে এখানে এসে ঈশ্বরের জন্য যে কি বলবো, ঈশ্বরের জন্য তার প্রতি যে মহৎ অনুভব, সেটাকে প্রকাশ করা সম্ভবপর হয় না। ঘড়িতে সময় এখন 9:29। এই মুহূর্তে চলে এসেছি কুম্ভ মেলার সেক্টর পরে, যেখানে ডিজিটাল এক্সপিরিয়েন্স কুম্ভ মেলার ব্যাপারে, মানে সমস্ত জ্ঞানগুলো ডিজিটালি দেখানো হবে। আসুন আপনাদেরকে দেখাই বা আপনাদের সাথে ভাগ করে নিই। ডিজিটাল কুম্ভ মেলার এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আপনাদেরকে 50 টাকা করে টিকিট কাটতে হবে। আর এই হচ্ছে কুম্ভ মেলার ডিজিটাল এক্সপিরিয়েন্স সেন্টারের যে প্রবেশ টিকিট, সেই টিকিট 50 টাকার টিকিট হচ্ছে। আর এই যে লাইন, এই লাইনগুলো দিয়ে ঘুরে ক্রস করে গিয়ে ওইখানে দেখার জন্য লাইন দিতে হবে। তারপরে আমাদের সময় হলে আমরা ভেতরে গিয়ে দেখতে পাবো যে কুম্ভ মেলার যে ইতিহাস, আমরা শুনেছি, সেই ইতিহাসের সম্পূর্ণ কাহিনী। আমার দর্শক বন্ধুদের বলবো, হাতে 5টা মিনিট মাত্র সময় নিয়ে এই ডিজিটাল কুম্ভ এক্সপিরিয়েন্সটা আপনারা নিন। আপনাদের কুম্ভ ব্যাপারে একটা ধারণা তৈরি হয়ে যাবে। শুধু এখানেই শেষ নয়, আছে আরও একটি ছোট্ট ডিজিটাল শো, যার মাধ্যমে আরও পুঙ্খানুপুঙ্খভাবে কুম্ভের ব্যাপারে জ্ঞান আহরণ করা যাবে। सृष्टि के प्रादुर्भाव के साथ ही प्रकाश अंधकार, सत्य असत्य और धर्म अधर्म का शाश्वत समय, ये कथा भी ऐसे ही एक संघर्ष की है, जिसने एक मूल धर्मी परंपरा को जन्म दिया। एक दिवस पृथ्वी पर विचरण करते समय महर्षि दुर्वासा को एक दिव्य पुष्पमाला प्राप्त हुई। सुवासित माला को देवयोग के जब वे उसे स्वर्गाधिपति इंद्र के पास ले गए। ये दुर्लभ माला मैं आपको भेंट करता, इसे मेरा आशीर्वाद समझकर सहेज कर रखे। परंतु इंद्र महर्षि की आशीष का मान न कर सके और अहंकार के प्रमाण में उन्होंने वो माला ऐरावत के मस्तक पर रख दी। पुष्पगंध से असर ऐरावत में माला धरती पर गिरी। तब भी इंद्र ऐसा क्रोध मान, जिस धर्म ने शौर्य पर तुम इतना इतराते हो, मैं वही तुमसे छीन लूंगा। मैं इसी क्षण तुम्हें और तुम्हारे लोग को श्रीहीन होने का श्राप देता हूँ। नमस्ते। ऋषि श्राप के प्रभाव से देवताओं का वैभव छिन गया, तीनों लोगों में हाहाकार मच गया। देवों की शक्ति क्षीण होते ही दानवों ने देवलोक पर आक्रमण कर दिया। घोर देव असुर संग्राम के पश्चात स्वर्गलोक दानवों के अधीन हो गया। पतित पराजित देवगण त्राहिमाम करते श्री हरि विष्णु
चरण में पहुंचे। प्रभु, तीनों लोगों पर संकट है, हमें इस श्राप से मुक्ति दिलाइए। देवराज, इस संकट का समाधान सागर मंथन है, परंतु मंथन तभी सफल होगा जब देवता और दानव मिलकर प्रयास करेंगे। ये कैसे संभव होगा नाथ? सृष्टि के कल्याण हेतु इन दो परस्पर शक्तियों को साथ आना ही होगा। हरि आज्ञा से मंथन आरंभ किया गया। मंदराचल पर्वत को बढ़ाने और नाग वासुकी को नेति बनाकर दानव और देव समुद्र को मथने लगे। मंथन आरंभ होने के कुछ समय बाद ही हर ओर अंधकार छा गया। भीषण ताप से सब झुलसने लगा। हे ईश्वर, ये कैसी विपदा है? ये हलाहल विष था, जिसकी भयंकर गंध और ज्वाला से सब नष्ट होने लगा। और तब जीवों की करुण पुकार सुन पशुपति महादेव प्रकट हुए। यदि इस विष को नियंत्रित नहीं किया गया तो प्रलय सुनिश्चित है, परंतु मैं इसके एक भी बूंद को इस सृष्टि को छूने नहीं दूंगा। महादेव ने विष को अपने कंठ में धारण कर लिया। इस कारण उनका कंठ नीला हो गया और वे नीलकंठ कहलाए। महादेव की कृपा से हलाहल विष की ज्वाला शांत हो गई और तीनों लोगों में संतुलन स्थापित हुआ। मंथन पुनः आरंभ हुआ और एक के बाद एक अमूल्य निधियां प्राप्त होने लगी। अंततः अमृत घटलिए धर्मंतरी प्रकट हुए। अधीन हो इंद्र ने धर्मंतरी से कुंभ छीन लिया, परंतु दानव ये कैसे होने देते? देवों और दानवों में अमृत पाने के लिए छीना झपटी शुरू हो गई। इस कलह का अंत करने के लिए श्री हरि को मोहिनी रूप ले अवतरित होना पड़ा और उन्होंने बड़ी चतुराई से सारा अमृत देवताओं को मिला उन्हें अमर कर दिया। समर्थ हो देवों ने स्वर्ग पर धर्म का राज पुनः स्थापित किया। परंतु इस सारे प्रकरण में एक विशेष बात और हुई। छीना झपटी में अमृत की 4 बूंदें स्वर्गलोक, पाताललोक और पृथ्वी पर आ गई। पृथ्वी पर ये बूंदें प्रयाग, हरिद्वार, उज्जैन और नासिक में गिरी। अमृत से पवित्र हुई धरा तीर्थ बन गई। यही कारण है कि इन स्थानों पर हर 12 वर्षों में कुंभ मेले का आयोजन होता है। समय की अनंत धारा में ये परंपरा अनादिकाल से चली आ रही है। महाकुंभ मेला 2025 में आपका स्वागत है। आइए इस अद्वितीय आध्यात्मिक अनुभव का भाग बने। পরবর্তীতে যেখানে যাব সেখানে দেখানো হচ্ছে গঙ্গোত্রী ও যমুনোত্রী থেকে এই দুই নদী উৎপন্ন হয়ে তার প্রবাহ পথে কোন কোন জায়গার উপর দিয়ে প্রবাহিত হয়ে কোন জায়গায় তারা মিলিত হয়ে এবং কলকাতার উপর দিয়ে কোন জায়গা দিয়ে প্রবাহিত হয়ে তারা বঙ্গোপসাগরে মিশেছে। চলুন। এই কুম্ভমেলা আয়োজনের ক্ষেত্রে বিশেষ বিশেষ তিথি নক্ষত্রের যোগকে উপলক্ষ হিসেবে ধরা হয়। কখনো কিন্তু একই সাথে এই 4টি জায়গায় যথা নাসিক, উজ্জয়ন, প্রয়াগরাজ, হরিদ্বার একসাথে কুম্ভমেলা কিন্তু সেখানে বসে না। যখন বৃহস্পতি সিংহ রাশিতে আর সূর্য সিংহ রাশিতে থাকবে তখন হয় নাসিকে কুম্ভমেলা। যখন বৃহস্পতি সিংহ রাশি আর সূর্য মেষ রাশি তখন বসে মধ্যপ্রদেশের উজ্জয়নে কুম্ভমেলা। যখন বৃহস্পতি বৃষ রাশি আর সূর্য মকর রাশিতে থাকে তখন হয় প্রয়াগরাজে কুম্ভমেলা, যেটা এবছর হচ্ছে 2025-এ। পরবর্তীতে বৃহস্পতি যখন কুম্ভ রাশিতে থাকে আর সূর্য থাকে মেষ রাশিতে তখন হয় হরিদ্বারে কুম্ভমেলা। ঘড়িতে সময় এখন 10:07। এই মুহূর্তে কুম্ভ মেলার ডিজিটাল এক্সপিরিয়েন্স নিয়ে আমরা বেরিয়ে পড়েছি কোথাও খাওয়ার উদ্দেশ্যে। তো যেহেতু আমরা সঙ্গমের এই 3 নম্বর সেক্টরে আছি, তো এখানে কোনো লঙ্গর বা আখড়া সেই অর্থে নেই। আপনাদেরকে খেতে হলে নিজের পয়সা দিয়ে খেতে হবে এবং থাকতে হলে নিজের পয়সা ব্যয় করেই থাকতে হবে। ঘড়িতে সময় এখন 10:10। তো সঙ্গমস্থলে যে হনুমান মন্দিরটা আছে এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে। বাকি যে সমস্ত ভক্তরা ভেতরে ঢুকেছিলেন তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। আজকের মতন দর্শন বন্ধ।
তো সত্যি এই জায়গাটার একটা আলাদা একটা ভাইব আছে, আলাদা একটা পজিটিভিটি আছে। আপনাকে তো আপনি যদি সত্যি এই সমস্ত নিয়ে একটু চিন্তা ভাবনা করেন, স্পিরিচুয়ালিটি নিয়ে, অবশ্যই আপনাকে আকৃষ্ট করতে বাধ্য হবে। তো বন্ধুরা, ঘড়িতে সময় এখন রাত্রির 11:16। রেস্টুরেন্টে ছোলে ভাটুরে দিয়ে ডিনারটা করলাম। তবে যদি বলেন এখানকার মার্কেটের দামপত্র কেমন, তবে মেলার এরিয়াতে যে জিনিসগুলো বিক্রি হচ্ছে সচরাচর, বিশেষ ক্ষেত্রে জলের ড্রাম বা জলের বোতল, সেগুলো 10 টাকারগুলো মিনিমাম 70 টাকা, 50 টাকারগুলো 200 টাকা, 100 টাকারগুলো 500 টাকা করে বিক্রি হচ্ছে। তো আপনারা যারা আসছেন তাদেরকে বলবো, যদি বেশি দাম না দিতে চান তাহলে নিজেদের সাথে সেই জলের জায়গাগুলোকে অবশ্যই আপনারা ক্যারি করুন। আর তাছাড়া এখানে সেই রকম খাবার দাবারের দাম নয়, তবে হ্যাঁ জায়গা হিসেবে 10 টাকা, 5 টাকা, 20 টাকা এরকম হয়তো বেশি হতে পারে, তবে খুব ব্যাপক একটা কিছু নয়। তবে জল যেমন লিটার প্রতি 20 টাকা, সেই হিসেবেই আমরা পেয়েছি নর্মাল দাম। সুতরাং মেলাতে এসে যে বিশাল একটা খাবার খরচ হবে সেরকম কোনো ব্যাপার নয়। ডিজিটাল পোস্টের মাধ্যমে রাস্তার বিভিন্ন ধারে দেখানো হচ্ছে প্রতিটা সেক্টরের ম্যাপগুলিকে, যাতে মানুষজনেদের চলাফেরা করতে একটুও না অসুবিধা হয়। এনারা যারা সব এসেছেন তারা দূর দূরান্ত থেকে, কেউ মালা বেচতে এসছেন, কেউ রুদ্রাক্ষের মালা বেচতে এসছেন, বা কেউ নিত্য প্রয়োজনীয় ছোটো টুকিটাকি ব্যবসা দিয়েছেন মেলাতে, যার জন্য তারা এসে এইভাবেই কুম্ভ মেলাতে নিজেদের শিবির পেতে রাত্রিবাস করছেন। তো ঘড়িতে সময় এখন 11:32। আমরা আবারও চলেছি সঙ্গম ঘাটের দিকে। রাত্রির ভিউটা কীরকম সেটা আপনাদেরকে দেখাতে চাইছি। তো আজকের প্রথম নম্বর দিনে যতটা পারবো ততটা ডিটেলে সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করেছি। তো এখনও অবধি তো লোক প্রচুর পরিমাণে ছুটে চলেছে সঙ্গম পরিসরের দিকে। ঠিক আছে, তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটা বিশাল পরিমাণ জনসংখ্যা চলেছে সঙ্গমের উদ্দেশ্যে। তো কোথাও ভিড় কম, কোথাও ভিড় বেশি, সব মিলিয়ে জমজমাট মহাকুম্ভ 2025। সত্যি কথাটাও যেন অনবদ্য। যেদিকে আমরা বেড়াতে চাই দেখতে পাই সম্মুখে এক টুকরো ভারতের খোঁজে এলাম মহাকুম্ভতে। তো ঘড়িতে সময় 11:52। আমরা এই মুহূর্তে আবারও চলে এসেছি ত্রিবেণী সঙ্গম ঘাটের যে পোল নাম্বার ছিল 86 তার কাছে। রাত্রিরে কীরকম লাগছে না লাগছে সেটাই বলতে যাচ্ছি। তো এখন পর্যন্ত দেখে যা মনে হয়, স্নানের ক্ষেত্রে সেই জোয়ারে, মানব জোয়ারে এখনও পর্যন্ত কোনো ভাটা নেমে আসেনি, বরঞ্চ সেই মানব জোয়ারের যে মানব স্নান, পুণ্য স্নান, সেই পুণ্য স্নান ক্রমশ বেড়েই চলেছে। এই হচ্ছে মহাকুম্ভের রাত্রির 11:55 রীতিকথা। দিন ও রাত্রি নির্বিশেষে মহাকুম্ভের এই পুণ্যযোগে পুণ্য স্নানের আহুতি কিন্তু অবিরত চলছে। সেখানে সামিল 8 থেকে 80 সবাই। তো ঘড়িতে সময় এখন 12:05। তার সাথে পুণ্য স্নানের সাথে চলছে চাইতে পুণ্য চুমুক। তো ভিডিও বানাবার ক্ষেত্রে বা লাইভ কভারেজ করার ক্ষেত্রে এই চাটা একটা অপরিহার্যতা বহন করে, সেই সাথে হয়তো ভাগ হবে না। আর যে কোনো কাজ করার ক্ষেত্রে চা হলে তার আমেজটা বহুগুণ বেড়ে যায়। আচ্ছা, আমাদের বর্তমানে এখন সৌম্যদা, প্রসেনজিৎ দা আর অরুণদা, ঘড়িতে সময় এখন রাত্রির 12:15। এই মুহূর্তে বসে আছে ত্রিবেণী সঙ্গম ঘাটে। আর ত্রিবেণী ঘাট, আচ্ছা সঙ্গম ভাই, সঙ্গম ত্রিবেণীটাই তো সঙ্গম ঘাট, তাহলে সঙ্গম ঘাট, এটা যমুনার পাশে গঙ্গা। আচ্ছা, এখনো পর্যন্ত মত পার্থক্য চলছে মানে ঘাট নিয়ে। সঙ্গম ঘাট পুরোটাই, কিন্তু প্রপার সঙ্গম ঘাট কোনটা সেইটা নিয়ে সবাইকার মধ্যে মতনৈক্য দেখা যাচ্ছে।
তন্ময়ের সাথে কিন্তু বেরোলে একটা জিনিস মাথায় রেখে বেরোতে হবে, কিন্তু প্রচুর হাঁটায়, এত হাঁটিয়েছে যে বসে পড়েছি আর পা নড়ছে না, এরকম অবস্থা। নিজে এখনো দাঁড়িয়ে আছে, আমাদের বসিয়ে দিচ্ছে। আচ্ছা, আমাদের প্রসেনজিৎ দা কি বলবে, কেমন লাগছে তোমার? আগে অনুভূতিটা বলো, যে তুমি কালকে সকাল পর্যন্ত জানতে না যে তুমি মহাকুম্ভে আসতে চলেছো, কিন্তু হঠাৎ করে এসছে, আজকে তুমি স্নান করে বসে আছো, কি হয়েছিল সেইটা তোমার কেমন লাগছে, সেই অনুভূতিটা কি? এরকম এক্সপিরিয়েন্স পাওয়া যাবে না। আচ্ছা, ঠিক আছে, শুরু থেকে বলো কি হয়েছিল। পাবো না, আমার আসার কথাও না। সকালবেলা 10:30টায় আসার জন্য ঠিক হয়েছে, দুপুর 1টার সময় আমি এখানে মানে শিয়ালদা স্টেশনে চলে এসেছি। আচ্ছা, শিয়ালদা স্টেশনে চলে এখন পর্যন্ত সঙ্গমের সামনে বসে আছি মহাকুম্ভ মেলায়। মানে হঠাৎ করে, তারপরে জানি না কালকে আবার কি হবে। হঠাৎ করে ঘুমে দেখা স্বপ্ন সত্যি হয়ে গেছে। ঘুমে দেখা 2 দিন ধরে স্বপ্ন দেখেছি, 3 দিনের দিন এখানে এসে বসে আছি। ব্যাস ব্যাস, এটাই তো চাই। এখানেই কি বলে মহাকুম্ভ 2025-এর সফলতা। তবে এখনো কিন্তু আমাদের টার্গেট শেষ হয়নি, এখনো কিন্তু সাই স্নানটা বাকি আছে। ইয়েস, সেটা দেখতে গেলে চোখ রাখতে হবে তন্ময়ের ব্লগ। ব্যাস, একদম একদম। আর অরুণদা কি বলবে বলো? কি বলবো, কিছু বলার নেই, এসে পড়েছি। আজকে প্রথম স্নান দিলাম, কালকে দেব, পরশুও দেব, পুরো অমৃত ভান্ডার মনে করে নিয়ে যাব। একদম ঠিক আছে। যাই হোক, অমৃত লাভে কি এখানে তুমি জীবনের অমৃত পাবে না অন্য কিছুর অমৃত পাবে? কোনো অমৃত না, ওটা বলা যাবে না, বলা যাবে না, ওটা একদম প্রাইভেট। তবে যেটুকুনি, তবে আমার কথা তোমরা এগ্রি করবে কিনা জানি না, তবে এক্সপিরিয়েন্সের একটা অমরত্ব পাওয়া যাবে। একদম একদম, যে এক টুকরো ভারতকে আমরা এখানে যে দেখতে পাবো, এখানে কোনো মানুষের ভেদাভেদ নেই যে কে উঁচু কে নিচু, সবাই একসাথে পুণ্য স্নানের আশায়, পুণ্য লাভের আশায় এই গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থলে স্নান করছে একদম উদ্দাম নিয়ে। 8 থেকে 80 সবাই মেতেছে এই পুণ্য স্নানে। কোনো রকমের এখনো পর্যন্ত ভাটা পর্যন্ত দেখা যায়নি এই পুণ্য স্নানের ক্ষেত্রে। আমরা চলে এসেছি মূল ত্রিবেণী সঙ্গম ঘাটের 86 নম্বর পোলের কাছে, যেখানে মানুষের স্নান করার সংখ্যাটা সব থেকে বেশি। কি দেখে অবাক হয়ে যাচ্ছেন তো? রাত 12:30টায় এই কনকনে ঠান্ডায় নদীর জলে চলছে পূর্ণ ডুব। বলবেন যে এই মেলায় কোনো খামতি আছে? যা আলোর ব্যবস্থাপনা, মনে হচ্ছে যেন দ্বিতীয় সূর্যালোক। ঠিক যে সমস্ত লোকেরা বসে আছে এইভাবে হর্ন বাজিয়ে মানুষদেরকে সচেতন করা হচ্ছে, তার সাথে মানুষকে এই ঘাট চত্বর তাড়াতাড়ি খালি করে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে, যাতে অন্যান্য পুণ্যার্থীদের স্নানের জন্য কোনো অসুবিধা না হয়। রাত জেগে এই কুম্ভ চত্বরে কুম্ভর অভিজ্ঞতা লাভ করার যে সুযোগ, সেই সুযোগ হাতছাড়া না করেই অবিরাম চলেছি টেন্ট থেকে সঙ্গম, সঙ্গম থেকে টেন্ট। তাই টেন্টে হালকা বিশ্রাম নিয়ে আবার কালকের উঠে পড়া। অপেক্ষা করুন পরের পর্ব অমৃত স্নানের জন্য।